থ্যাংক ইউ। যারা রিজয়েন করেছো, যারা ক্লাস করবে না বা তাদের একটা লিস্ট দিও, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো তাদেরকে। শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য আমাকে আমার চোখ ফাঁকি দেওয়ার দরকার নেই। ওকে, তাদেরকে বলে দিয়ে লিস্ট দিতে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, সমস্যা সমস্যা নেই। ওকে, আমরা কথা বলছিলাম অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট নিয়ে, এবং অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্টস এর ক্ষেত্রে আমরা এখানে কতগুলো এক্সাম্পল দেখেছি। যে অ্যাডেড ডিটেইল এর কাজ হচ্ছে একটা সেন্টেন্সের অতিরিক্ত অংশ অ্যাড করা, যে অংশটুকু ওই আগের অংশটুকুর তথ্যকে ভেরিফাই করবে বা তাকে ক্লারিফাই করবে। যেমন আমরা 1 নম্বর সেন্টেন্সের কথা বলেছি, অলমোস্ট এভরিওয়ান লাভস আইসক্রিম স্পেশালি ভ্যানিলা। এখানে স্পেশালি ভ্যানিলা এই অংশটুকুকে দেখতে, এই অংশটুকু হচ্ছে একটা অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট। এবং এই অ্যাডেড ডিটেল, এটা আমরা এখন কেন ফ্রাগমেন্ট বলছি এটাকে, কারণ এটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে এটা একটা সেন্টেন্সের মতো। ইট লুকস লাইক আ সেন্টেন্স বাট ইট ইজ নট আ সেন্টেন্স ইনডিড। ইট হ্যাজ দ্য ক্যাপিটালাইজেশন এট দ্য স্টার্টিং, it has the full stop at the ending, but it is not a sentence indeed. So we are calling it fragment, but indeed originally it is added detail structure. Added detail means it is giving additional information to the previous sentence or previous structure. Like almost everyone loves ice cream. প্রায় প্রত্যেকে আইসক্রিম পছন্দ করে। কোন ধরনের আইসক্রিম পছন্দ করে সেটাকে পরের অংশে তাকে বিশেষ কোয়ালিটি দিচ্ছে, স্পেশালি ভ্যানিলা, বিশেষ করে ভ্যানিলা। তাহলে এই যে বিশেষ করে ভ্যানিলা এই অংশটুকু এমন একটি স্ট্রাকচার যা প্রথম যে বাক্য বা প্রথম যে অংশটি ছিল তার বাক্য হওয়া বা না হওয়ার জন্য কোনোভাবেই সে দায়ী নয়। তাকে যদি অ্যাড করা হয় তাতেও ওই বাক্যের কোনো ক্ষতি হবে না বা ওই স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না। যদি তাকে ওখান থেকে ফেলে দেওয়া হয় তাতেও ওই বাক্যের কোনো ক্ষতি হবে না। তাহলে এই ধরনের যে অতিরিক্ত তথ্য, যাকে যে তাকে আমরা বলছি অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট। আর এই কিছু অ্যাডেড ডিটেল ওয়ার্ড রয়েছে, এই শব্দগুলোর মাধ্যমে মূলত এই ধরনের তথ্য যোগ করতে হয়। সেই শব্দগুলোর একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, লাইক, ইনক্লুডিং, স্পেশালি, অলসো, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এক্সেপ্ট, উইদাউট, অর সাচেস। এগুলো হচ্ছে আমাদের সেই শব্দ যে শব্দের মাধ্যমে, যে শব্দগুলোকে ব্যবহার করে আমরা অতিরিক্ত তথ্য একটা স্ট্রাকচার বা একটা সেন্টেন্স পার্টের সাথে কানেক্ট করে থাকি। তো এখানে আমরা ফ্রাগমেন্ট কেন বলছি, স্পেশালি ভ্যানিলা এটা একটা ফ্রাগমেন্ট বলছি কারণ তাকে উপস্থাপন করা হয়েছে একটা বাক্যের মতো করে। এখানে শুরুতে একটা ক্যাপিটালাইজেশন রয়েছে, শেষে একটা ফুল স্টপ রয়েছে। কিন্তু আসলে কি এটা একটা সেন্টেন্স? এখানে কি একটা সাবজেক্ট রয়েছে? এখানে একটা ভার্ব রয়েছে? না, এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের কোনোটাই নেই, কিন্তু এটা দেখতে একটা পুরো বাক্যের মতো। সো এটা সঠিক নয়। ইট ইজ আ রং সেন্টেন্স। ইট লুকস লাইক আ সেন্টেন্স বাট ইট ইজ আ ফেক সেন্টেন্স। ইট ইজ কল্ড ফ্রাগমেন্টস। In the second example, many college students experience a great deal of stress. অধিকাংশ কলেজ স্টুডেন্ট তারা প্রচুর পরিমাণে স্ট্রেস নিয়ে থাকে, চাপের মধ্যে থাকে, বা বিভিন্ন সময় তাদেরকে টেনশন করতে হয়। কিসের কারণে টেনশন করতে হবে? ফর ইনস্ট্যান্স, অ্যাবাউট মানি, গ্রেডস অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস। সাধারণত এটা দেখা যায় তাদের অর্থ, তাদের রেজাল্ট এবং তাদের পার্সোনাল রিলেশনশিপ নিয়ে তাদের বিভিন্ন সময় চাপের মধ্যে, কনফিউশন বা টেনশনের মধ্যে থাকতে হয়। তাহলে ফর ইনস্ট্যান্স, অ্যাবাউট মানি, গ্রেডস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল রিলেশনশিপস, উই সি দ্যাট ফর ইনস্ট্যান্স দিস পার্ট ইজ অ্যাডেড ডিটেল ওয়ার্ড। এই অংশটুকু হচ্ছে একটা অ্যাডেড ডিটেল। আর এই অ্যাডেড ডিটেল অংশের সাথে আমরা দেখছি এটাকে পুরো একটা বাক্য আকারে উপস্থাপন করা হয়েছে। ক্যান ইউ ফাইন্ড দ্য ভার্ব হিয়ার অর দ্য সাবজেক্ট হিয়ার ইন দিস সেন্টেন্স? এখানে সেন্টেন্স সাবজেক্টকে, দ্বিতীয় যে সেন্টেন্সটা রয়েছে সেখানে অ্যাবাউট মানি। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে ভার্বকে স্যার ভার্ব আননোন। নেই। তাহলে যদি ভার্ব ছাড়া কি সাবজেক্টে কোনো ভ্যালু আছে? না স্যার। না স্যার। হ্যাঁ, মানি হয়তো সাবজেক্ট হতে পারতো, গ্রেডস সাবজেক্ট হতে পারতো, বা পার্সোনাল রিলেশনশিপস এটা সাবজেক্ট হতে পারতো যদি সেখানে ভার্ব থাকতো। এখানে কোনো ভার্ব নেই, সুতরাং সাবজেক্ট এবং ভার্ব একে অপরের পরিপূরক। সাবজেক্ট না থাকলে ভার্ব কাজ করে না, ভার্ব না থাকলে সাবজেক্ট কাজ করে না। আর সাবজেক্ট এবং ভার্বের কোনো একটা বা উভয়টি যদি মিসিং থাকে তাহলে সেখানে কখনোই লজিক্যাল মিনিং আসবে না। কিন্তু এই যে স্ট্রাকচার যেটাকে আমরা হাইলাইট করেছি, এটা দেখতে কি পুরো একটা বাক্যের মতো না অ্যাপিয়ারেন্স অনুসারে? এটা শুরুতে একটা ক্যাপিটালাইজেশন, এটা শেষে একটা ফুল স্টপ। ইট লুকস লাইক আ ফেক সেন্টেন্স। এটা দেখতে কিন্তু পুরো একটা বাক্যের মতো লাগছে, কিন্তু আসলে একটা বাক্যের কাজ, বাক্যের যে শর্তগুলো ছিল একটা পারফেক্ট সেন্টেন্সের জন্য সেগুলো পূরণ করতে পারছে না। তাহলে এটাকে কি আমরা কি বলবো এখন, যেহেতু এটা একটা বাক্য না, তাহলে এটার নাম কি হবে? স্যার ফ্র্যাগমেন্ট। ফ্রাগমেন্ট। ফ্র্যাগমেন্ট। আর এই ফ্রাগমেন্টকে আমরা কোন নামে রাখবো, কোন ধরনের ফ্রাগমেন্ট?
অ্যাডেড ডিটেইল added ফ্র্যাগমেন্ট, details. কারণ এই অ্যাডেড ডিটেইল ওয়ার্ডের কারণেই এটা ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, বা এই ফ্র্যাগমেন্টের মধ্যে অ্যাডেড ডিটেইল ওয়ার্ড রয়েছে, সুতরাং এটার নাম হচ্ছে অ্যাডেড ডিটেইল ফ্র্যাগমেন্ট। এখন সমাধান কি, এটার সলিউশন কি হবে? সলিউশন হচ্ছে যে প্রথম বাক্যটার সাথে দ্বিতীয় বাক্যটাকে মার্জ করে দিতে হবে, যেটা বাক্যের মতো দেখতে, অর্থাৎ ফ্র্যাগমেন্ট যেটা, তাকে মার্জ করে দিতে হবে, দিলে এখন এটা পূর্ণ রূপ পাবে। ক্রেমের পর আমরা ফুল স্টপ তুলে দিয়ে কমা বসালাম এবং স্পেশালের ই স্মল লেটার করে দিলাম, সরি স্পেশালি ই স্মল লেটার। হ্যাঁ, অপশন বি দ্য সেম সলিউশন, স্ট্রেসের পর যে ফুল স্টপ রয়েছে সেটা তুলে কমা করে দিলাম, ফর ইনস্ট্যান্স এখানে এফ এর সাথে আমরা স্মল লেটার বসিয়ে দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে সলিউশন। সলিউশন খুবই সহজ, কিন্তু এটা আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখতে পাবো, একটা এক্সারসাইজ রয়েছে এখানে, প্লিজ ডু ইট। নাম্বার 1 to number 4, you will get 1 minute time to complete it. 1 মিনিটের মধ্যে এটা শেষ করো। Okay. Number 1, what is the solution? এক নম্বর পয়েন্টের সলিউশন কি হবে? স্যার সাচেসের এস ছোটা করে হবে, আর ফুল স্টপ ওখানে ফুল স্টপ ওটা কমা হবে। আগে প্রথমটা আসতে হবে, আগে ফুল স্টপ। We have to replace the full stop with comma. Television censors watch out for material that viewers might find offensive, such as sexual or racial jokes. তাহলে এক্ষেত্রে হচ্ছে অফেন্সিভের পর যে ফুল স্টপটি রয়েছে সেটা আগে উঠবে, ওটা সেখানে কি বসবে? ফুল স্টপের পরিবর্তে কমা বসবে, এবং such as এর এস ক্যাপিটালাইজড এর পরিবর্তে স্মল লেটার হবে, such as এস। That's the solution. Number 2, স্যার এভরিওয়্যার comma কমা হবে, আর the অ্যাকসেপ্টেড full stop will be replaced by comma, then except e should be capitalized. Number 3, this full stop should be replaced by comma, আর অলসো also a should be capitalized. Number 4, film, this full stop should be replaced by comma, then including I should be capitalized. অনেকের কাছে স্যার দ্য গ্রাজুয়েটেড টি, হ্যাঁ, ইয়েস এখানে অনেকেরই কোশ্চেন ছিল যে তাহলে এখানে কি হবে। দেখো এখানে দ্য গ্রাজুয়েট একটা সিনেমার নাম, আর যখন কোনো কিছু প্রপার নাম ব্যবহার করা হয় তখন প্রপার নেম, প্রপার নাউন হলে সেটা কি কখনো স্মল লেটার হয়? সরাসরি যদি কারো নাম ব্যবহার করা হয় তাহলে সেটা কি স্মল লেটার হয়? না, হয় না, ওটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার থাকে। তাহলে অর্থটা কেমন ছিল এটা দেখলে বুঝতে পারবা। দ্য ফিল্ম ক্লাস স এভরি ডাস্টিন হফম্যান ফিল্ম, ডাস্টিন হফম্যানের অভিনীত যে সমস্ত সিনেমা রয়েছে এই ফিল্ম ক্লাসে বা ফিল্মের জন্য যে ক্লাসটা রয়েছে সেই প্রত্যেক ক্লাসে ডাস্টিন হফম্যানের প্রত্যেকটা সিনেমা দেখা হয়, ইনক্লুডিং হিজ ফার্স্ট অন দ্য গ্রাজুয়েট, মানে সাথে কোনটা থাকে? এটা এটা সহ, এটা সহই দেখা হয়। কোনটা সহ? তার প্রথম সিনেমা, যে সিনেমাটার নাম কি ছিল? দ্য গ্রাজুয়েট। তাহলে এই যে ইনক্লুডিং হিজ ফার্স্ট অন কমা দ্য গ্রাজুয়েট, এটা হচ্ছে ফার্স্ট অন বলতে কোন সিনেমা বোঝানো হয়েছে? দ্য গ্রাজুয়েট। তো এই দ্য গ্রাজুয়েট এটা কিন্তু আবার আরেকটা অতিরিক্ত তথ্য। কিসের অতিরিক্ত তথ্য বলছে এটা? এটা অতিরিক্ত তথ্য হচ্ছে তার প্রথম সিনেমা কোনটা ছিল তার। তাহলে কোনো অতিরিক্ত তথ্য অ্যাড করতে হলে সেটাকে আবার এই কমা দিয়ে ব্যবহার করতে হয়, যদি সেখানে অ্যাডেড ডিটেইল না থাকে। এটা তো অ্যাডেড ডিটেইল না, এটা কি অ্যাডেড ডিটেইল? দ্য গ্রাজুয়েট এই অংশটুকু কি অ্যাডেড ডিটেইল? নো, এটুকু কিন্তু অ্যাডেড ডিটেইল না, এটুকু হচ্ছে দ্য ফার্স্ট অন, অর্থাৎ তার প্রথম সিনেমা কোনটা ছিল সেটার নাম দ্য গ্রাজুয়েট। সো এখানকার অ্যাডেড ডিটেইল ফ্র্যাগমেন্ট মানে অ্যাডেড ডিটেইল পার্ট যদি আমরা বলি তাহলে এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে একটা অ্যাডেড ডিটেইল পার্ট, যেটাকে আমরা রেড কালারে মার্ক করেছি। এই পুরো অংশটুকু একটা অ্যাডেড ডিটেইল পার্ট, আর গ্রাজুয়েট হচ্ছে তার প্রথম সিনেমার নাম। সুতরাং এখানকার কমা, এখানকার টি,
এখানকার জি এর ক্যাপিটালাইজেশন এসব কিছু ওকে, কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা একটা বিশেষ নাম, একটা সিনেমার নাম, টাইটেল। সো টাইটেল কখনো স্মল লেটার হয় না। ক্লিয়ার? ঠিক আছে স্যার। এবার এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে আহ, যদি তোমাকে কোশ্চেন করা হয় যে অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট কাকে বলে, তুমি কি আনসার করবা? ধরো তোমাকে কোশ্চেন করা হলো অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট কাকে বলা হয়, তুমি কি উত্তর দিবা? যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না এবং পূর্ণ বাক্য তৈরি করবে না, এরকম। দেখো, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, পূর্ণ বাক্য তৈরি করবে না, সেটার নাম তো ফ্র্যাগমেন্ট, তাই না? দেখতে তুমি এটা মিন করতে চাইছো যে দেখতে একটা সেন্টেন্সের মতো একটা স্ট্রাকচার, কিন্তু সেখানে সাবজেক্টও নেই, ভার্বও নেই, এবং তার পূর্ণ অর্থও নেই, তাহলে এটার নাম হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট। এটা তো অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট না। তো কোশ্চেন হচ্ছে, যখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট কাকে বলে, তখন তোমার উত্তর কি হবে? স্বভাবত অনেকে উত্তর দেয় এরকম যে যে ফ্র্যাগমেন্টের মধ্যে অ্যাডেড ডিটেল ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট বলে। তোমার উত্তর কি সেরকম? তোমরা কি মনে করছো? যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা ভুল উত্তর। আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট কাকে বলে? অ্যাডেড ডিটেল ব্যবহার করা কি অবৈধ? বাক্যে না কি স্যার। অ্যাডেড ডিটেল ব্যবহার করা যাবে না? জি স্যার, যাবে স্যার। যাবে। তাহলে ফ্র্যাগমেন্ট কখন হয়? যেমন আমরা এখানে যে এক্সাম্পলটা দেখেছিলাম, দেখো এই যে স্পেশালি ভ্যানিলা, এখানে যখন ফ্র্যাগমেন্ট ছিল তখন এটা স্ট্রাকচার কেমন ছিল? ফুল স্টপ দেন স্পেশালি ভ্যানিলা। আর আমরা যখন এটাকে কারেকশন করেছি তখন কিরকম হয়েছে? আমি যদি এই সেম স্ট্রাকচার আবার একটু লিখি, তারপরে এটা ছিল আমাদের কারেক্টেড ভার্সন, যে ক্রিমের পরে আমরা ফুল স্টপ তুলে দিয়ে কমা দিয়েছিলাম এবং করেছিলাম স্মল লেটার। কোনটা সঠিক, এ এবং বির মধ্যে? স্যার বি। বি সঠিক। তাহলে অ্যাডেড ডিটেইল ব্যবহার করতে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো দোষ নেই। অ্যাডেড ডিটেইল তুমি ব্যবহার করতে পারো, তার একটা প্রপার ওয়ে রয়েছে, যে আগের অংশে শেষ করে সেখানে কমা দিতে হবে, তারপর অ্যাডেড ডিটেইল ওয়ার্ড এবং তথ্য দিতে হবে। কিন্তু উপরের সেন্টেন্স যেটা অপশন এ, যেটা সেখানে যেটা ব্যবহার করা হয়েছে, এখানে শুধুমাত্র অ্যাডেড ডিটেইল পার্ট যেটা, তাকে একটা বাক্যের মতো করে উপস্থাপন করা হয়েছে। দোষ কিন্তু অ্যাডেড ডিটেইল ওয়ার্ডের না, দোষ স্যার হচ্ছে তাহলে তাকে কি স্যার উপস্থাপনে। ফ্র্যাগমেন্ট আর এডেড ডিটেলের মধ্যে এটা কি হ্যাঁ, পার্থক্য? আমি বলছি, সেটা আমি আসছি যে প্রথম যে স্পেশালি ভ্যানিলা যেটা আমরা গ্রিন কালারে হাইলাইট করছি, সরি, এই গ্রিন কালারে যে অংশটুকু হাইলাইট করা হয়েছে, হুম, এটা দেখো যে স্পেশালি ভ্যানিলা এখানে যেটুকু হাইলাইট করা হয়েছে, এটা এই ফ্র্যাগমেন্ট হওয়ার পিছনে দোষ কিন্তু আসলে অ্যাডেড ডিটেল ওয়ার্ডের না। অ্যাডেড ডিটেল ওয়ার্ড তো ব্যবহার করাই যায় একটা বাক্যে, তার প্রপার ওয়ে কোনটা? কমা দিতে হবে তার আগে সেন্টেন্সে, তারপর হচ্ছে অ্যাডেড ডিটেল পার্ট বসবে। কিন্তু এখানে যে গ্রিন কালারের যে অংশটুকু, সেখানে তাকে উপস্থাপন করা হচ্ছে এমন ভাবে যে এটা একটা সেন্টেন্স, তার শুরুতে ক্যাপিটালাইজেশন রয়েছে, তার শেষে ফুল স্টপ রয়েছে, এটা একটা ফেক সেন্টেন্স, একটা ভন্ড সেন্টেন্স, তাকে এভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা যখন তার স্ট্রাকচার দেখতে যাচ্ছি, তার ভেতরে বৈশিষ্ট্য দেখতে গিয়েছি, তখন কি হলো? দেখলাম সেখানে সাবজেক্টও নেই, সেখানে ভার্বও নেই। তাহলে দোষ কি অ্যাডেড ডিটেইলের? না, যিনি উপস্থাপনা করেছেন তার। তাহলে এটাকে আমরা এই যে একটা ফ্র্যাগমেন্ট স্ট্রাকচার হয়ে গেল, সেন্টেন্স না হয় এটা একটা ফ্র্যাগমেন্ট হলো, যেহেতু এই ফ্র্যাগমেন্টের মধ্যে অ্যাডেড ডিটেইলের উপস্থিতি রয়েছে, সেজন্য আমরা এটা নাম দিয়েছি অ্যাডেড ডিটেইল ফ্র্যাগমেন্ট। অনেক সময় ধরো যে বলে না যে এই পাড়ার চোর ওই পাড়ার চোর, তো দোষ কি পাড়ার তার চোর হওয়ার পিছনে? না স্যার। না। তাহলে নাম হয় পাড়ার, দোষ খারাপ হয় গ্রামের বা ওই এলাকার, কিন্তু ওই এলাকার তো কোনো দোষ নেই। ওই এলাকা তো তারা চোর হওয়ার জন্য ট্রেনিং দেয় নাই, সমস্ত মানুষকে ট্রেনিং দিছে তাকে? দেয় নাই। তাহলে এই যে বলে এ পাড়ার চোর ও পাড়ার চোর কেন বলে এভাবে? কারণ হচ্ছে ওই যেখানকার অবস্থান সে নাম অনুসারে তার নাম হয়ে গেছে, যে এই এলাকার চোর ওই এলাকার চোর। ওকে, এখানকার বিষয়টাও ঠিক তাই, যে অ্যাডেড ডিটেল ব্যবহার করা কিন্তু অবৈধ নয়। অ্যাডেড ডিটেল ব্যবহার করলে বাক্য বহুল হবে সেটা না, যখন এরকম একটা অ্যাডেড ডিটেল স্ট্রাকচারকে একটা ফ্র্যাগমেন্টের মতো করে উপস্থাপন করা হবে, আই মিন হোয়েন দ্য অ্যাডেড ডিটেল স্ট্রাকচার ইজ প্রেজেন্টেড লাইক আ সেন্টেন্স বাট ইট ইজ নট আ সেন্টেন্স ইনডিড। যখন একটা অ্যাডেড ডিটেল স্ট্রাকচার, তাকে যখন একটা বাক্যের মতো করে উপস্থাপন করা হবে কিন্তু একটা বাক্য হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই, তখন তার নাম হবে অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট। ইজ ইট ক্লিয়ার?
ফ্রাগমেন্টের মধ্যে অ্যাডেড ডিটেল ওয়ার্ড ব্যবহার করা আর অ্যাডেড ডিটেল স্ট্রাকচারকে একটা ফেক সেন্টেন্সের মতো করে উপস্থাপন করে তাকে ফ্রাগমেন্ট করে ফেলা, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। খেয়াল রাখো, ইট ইজ এ ক্রিটিক্যাল কোশ্চেন। সহজ কিন্তু কঠিন। নাও দ্য লাস্ট পার্ট, মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট। এখানেও ঠিক তাই, মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট। আগেরটার মতো না, এটা একটু ভিন্ন। 1 নম্বর সেন্টেন্সটা পড়ো তো। How many sentences have been used here? কয়টা বাক্য ব্যবহার করা হয়েছে এখানে? স্যার বাক্য আছে দুইটা। দুইটা। পারফেক্ট সেন্টেন্স কয়টা? পারফেক্ট স্যার একটা। কোনটা? স্যার প্রথমটা। প্রথমবার। দ্বিতীয়টা কেন পারফেক্ট নয়? একটু ক্রিটিক্যাল হও, একটু ক্রিটিক্যাল হও। তুমি স্ট্রাকচার অনুসারে প্রথমে অ্যাপিয়ারেন্স দেখো, তারপরে তার স্ট্রাকচার দেখো। অ্যাপিয়ারেন্স অনুসারে শুরুতে ক্যাপিটালাইজেশন থাকবে, শেষে ফুল স্টপ। সাবজেক্ট এক্স্যাক্টলি, এখানে সাবজেক্ট নেই। তাহলে ফার্স্ট সেন্টেন্স বলছে দ্য টেলিফোন কলার কেপ্ট আস্কিং কোশ্চেন্স। টেলিফোন কলার যিনি কল দিয়েছেন তিনি একটার পর একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, বাট ডিড নট আইডেন্টিফাই হারসেলফ, কিন্তু তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন না। বাট ডিড নট আইডেন্টিফাই হারসেলফ, আমরা আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে পারছি যে এটা আসলে প্রথম বাক্যের সাথে কানেক্টেড, কিন্তু তাকে তো ওভাবে উপস্থাপন করা হয়নি। তাকে উপস্থাপন করা হয়েছে এটা স্বাধীন বাক্য হিসেবে, তার শুরুতে একটা ক্যাপিটালাইজেশন, তার শেষে একটা ফুল স্টপ। তাহলে আমাকে যদি এইভাবে একটা স্ট্রাকচার দেওয়া হয় যে একটা স্বাধীন বাক্য হিসেবে, তো আমি স্বাভাবিকভাবে তার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য দরকার সেটা খুঁজবো। সেখানে আমার সাবজেক্ট, আমি সাবজেক্ট খুঁজবো, আমি ভার্ব খুঁজবো, আমি তার লজিক্যাল মিনিং খুঁজবো খুব স্বাভাবিকভাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্ট নেই কিন্তু ভার্ব রয়েছে, ডিড নট আইডেন্টিফাই। ভার্ব ইজ প্রেজেন্ট বাট দেয়ার ইজ নো সাবজেক্ট। এখানে সাবজেক্টের উপস্থিতি নেই কিন্তু ভার্ব রয়েছে। এটা তাহলে কি হবে? এটা তো একটা পারফেক্ট সেন্টেন্স হলো না, এটা নাম তাহলে কি হবে এখন? ফ্রাগমেন্ট। এটার নাম হবে এখন ফ্রাগমেন্ট। আর এই ফ্রাগমেন্ট হওয়ার পিছনে মানে এমন একটি স্ট্রাকচারের মধ্যে ফ্রাগমেন্ট হয়েছে যেখানে সাবজেক্ট মিসিং, এই জন্য এটার নাম হচ্ছে মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট। ক্লিয়ার? হাউ ক্যান উই সলভ ইট? উই ক্যান সলভ ইন টু ওয়েজ। আমরা দুভাবে এটাকে জাস্টিফাই করতে পারি বা দুভাবে এটাকে সলভ করতে পারি। কিভাবে দেখো, প্রথম যে সলিউশন, যেটা কমপ্লেক্স, যেটা জটিল, সেটা হচ্ছে আমরা এই দ্বিতীয় যে সেন্টেন্স যেটাকে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না সেখানে একটা সাবজেক্ট অ্যাড করব। তো এখানে সাবজেক্ট অ্যাড করতে গেলে কি হবে যে অনেকগুলো জটিলতা আসবে। যেমন সাবজেক্ট অ্যাড করতে গেলে তোমাকে এই প্রথমে বার্ট তুলে দিতে হবে। কেন বার্ট তুলে দিতে হবে? বার্ট একটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বলতে পারবা? ক্যান ইউ রিমেম্বার ফ্যান বয়েজ? ফ্যান বয়েজের কথা মনে আছে? ফর, অ্যান্ড, নর, বাট, ওর, ইয়েট, সো। এখানে বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশনকে আলাদা একটা বাক্যে ব্যবহার, কনজাংশনের কাজই হচ্ছে দুই বাক্যকে জোড়া লাগানো। তো তুমি যদি আলাদা একটা বাক্য ব্যবহার করো সেখানে কি কনজাংশন ব্যবহার করতে পারবা? এ তো আর কোনো পার্টকে তুমি জোড়া লাগাওনি, তাহলে কি কনজাংশন ব্যবহার করা যাবে? না স্যার। যাবে না। তাহলে এখানে প্রথমে আমাদেরকে বাট তুলে দিতে হবে যদি আমরা ওই সাবজেক্টকে রিপ্লেস করতে চাই, মানে সেন্টেন্স যদি দুইটা আলাদা রাখতে চাই তাহলে। আচ্ছা, দিলাম বাট তুলে। দেওয়ার পর এখন কি হবে, ওখানে একটা সাবজেক্ট বসাতে হবে। এখন আমি কি সাবজেক্ট বসাবো? আমি কি প্রথম যে অংশে যেটা সাবজেক্ট রয়েছে তার প্রোনাউনটা এখানে নিয়ে আসবো। তাহলে প্রথম বাক্যের সেন্টেন্স সাবজেক্ট কোনটা ছিল? প্রথম সেন্টেন্সে দ্য টেলিফোন কলার। দ্য টেলিফোন কলার, হুইচ প্রোনাউন উই হ্যাভ টু ইউজ, হি অর শি? হাউ ক্যান আই ডিফাইন হি অর শি? এখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, উই হ্যাভ আ ক্লু, হারসেলফ। হারসেলফ এর কারণে আমরা বুঝতে পারছি এটা একটা ফিমেল ক্যারেক্টার নির্দেশ করছে। তাহলে আমরা সেখানে বলতে পারি যে এখানে কি বসবে? শি। শি। কিন্তু যদি এখানে হারসেলফ দেওয়া না থাকতো, বাট ধরো এখানে হারসেলফ দেওয়া নেই, তখন কি করতে? তুমি কি টেলিফোন কলার দিয়ে বুঝতে পারবা যে এটা মেল না ফিমেল? স্যার যে কোনো একটা ইউজ করলেই হবে তখন। মানে সেটা তো তুমি তুমি আমি গায়ের জোরে বলছি যে কোনো একটা ইউজ করলে হবে, কিন্তু সেটা ইনফরমেশনটা অথেন্টিক হবে কিনা? না, না হবে না। স্যার। সুতরাং এক্ষেত্রে আমাদের অনেকগুলো জটিলতা আসে যখন আমরা এই রিপ্লেস করতে যাবো এভাবে সাবজেক্ট, তখন অনেকগুলো জটিলতা আসে। এখন আমাদের সহজ উপায় কোনটা? আমরা সহজ উপায় যেটা করতে পারি কোনো কনফিউশন ছাড়াই,
সাবজেক্ট যেই হোক না কেন, আমরা এই দুইটা সেন্টেন্সকে মার্জ করে দিব। মার্জ করতে গেলে কি করতে হবে? এখান থেকে ফুল স্টপ তুলে দিয়ে সেখানে কমা বসাতে হবে। আর কমা কেন বসবে? কারণ এখানে বাট রয়েছে। বাট যে সমস্ত ফ্যান বয়েজ রয়েছে, ফর এন্ড নর বাট অর ইয়েট সো, এর প্রত্যেকটির আগে কমা বসে। এর আগে যে শব্দটা থাকে তার শেষে কমা বসে। তাহলে এখানে বাট আমরা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে কমা থাকবে। এখন কিন্তু এই দুইটা ভার্ব একটা সাবজেক্টের সাথে কানেক্টেড হয়ে গেল। এটা একটা ভার্ব, একটা হচ্ছে কেপ্ট। এই দুই ভার্বের সাবজেক্ট কয়টা? একটাই, দ্য টেলিফোন কলার। এবং এই কানেক্টিং এর কাজটা কে করেছে? বাট, যেহেতু এটা একটা কনজাংশন। দ্য টেলিফোন কলার kept asking questions but did not identify herself. সেম সাবজেক্ট একটাই, দ্য টেলিফোন কলার, এটার সাথে দুইটা ভার্ব এখন কানেক্টেড। আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দ্য চিলড্রেন ডাগ আ লার্জ হোল ইন দ্য গ্রাস। ঘাসের মধ্যে বাচ্চারা একটা বড় গর্ত তৈরি করেছে, খনন করেছে। অ্যান্ড দেন ট্রাই টু ফিল ইট উইথ ওয়াটার। এবং ওটাকে তোমরা শুনতে পাও? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স যেটা রয়েছে সেখানে বলো তো সাবজেক্ট কে? স্যার সাবজেক্ট মিসিং, সাবজেক্ট কিন্তু নেই। অ্যান্ড দেন ট্রাইড, এখানে অনেক শব্দ রয়েছে। অ্যান্ড এটা কনজাংশন, দেন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এগুলা আসলে আমাকে সাবজেক্টের জায়গাটা কিন্তু ফুলফিল করছে না, তো সাবজেক্ট মিসিং। আমি খুব কমন সেন্স দিয়ে বুঝতে পারছি যে দেন অ্যান্ড দেন ট্রাই টু ফিল ইট উইথ ওয়াটার, তারা পানি দিয়ে পূর্ণ করার চেষ্টা করছিল। কারা আসলে পানি দিয়ে পূর্ণ করার চেষ্টা করছিল? বাচ্চারা। বাচ্চারা, চিলড্রেন। এটুকু আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারছি। কিন্তু এখন যদি আমি চিলড্রেন এখানে নিয়ে আনতে যাই, তাহলে আমার সেপারেট সেন্টেন্স হলে এখানে এন্ড তুলে দিতে হবে, দেন তুলে দিতে হবে, তারপরে বসবে দে। দে ট্রাই টু ফিল আউট। তো এটা অনেক হেক্টিক, এটা অনেক ঝামেলার, অনেক কনফিউজিং, ভুল হওয়ার পসিবিলিটিও থাকতে পারে। আমি এত জটিলতাতে যাব না। আমি কি করব? এই দুইটা পার্টকে মার্চ করে দিব। এন্ড যেহেতু ফ্যান বয়েজ এর একটা মেম্বার মেম্বার তাহলে এখানে এটা অবশ্যই একটা কমার সাথে বসবে। এন্ড দেন ট্রাইড, তাহলে আমার দুইটা ভার্ব রয়েছে। ট্রাইড একটা ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে ডাগ। এই দুইটা ভার্বের সাথে এখন একটা সেম সাবজেক্টের সাথে কানেক্টেড হয়ে গেল, দ্য চিলড্রেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখানে এরা আমাদের এই ডকুমেন্টের যে সাজেশনটা দিয়েছে বা যে এরা যে সমাধান অফার করেছে এটা কিন্তু ভুল। দেখো এই যে কোশ্চেন্স এবং বাট, এখানে এরা কোনো কমা ব্যবহার করেনি, এটা সম্ভব না। সবসময় ফ্যান বয়েস যদি কোনো ক্লজ বা ফ্রেজের সাথে ব্যবহার করা হয় সেখানে কিন্তু কমা বসে। সো এটা যেটা বলছে এটা সঠিক নয়। ওকে, আমরা এখন যাচ্ছি আমাদের একটা এক্সারসাইজের মধ্যে, নাম্বার 1 টু নাম্বার 4 প্লিজ সলভ করো, 1 মিনিট টাইম। বলো কোনটা হবে? নাম্বার 1। স্যার স্ট্রিক্টের পরে কমা হবে আর বাটন বি ছোট হবে। স্ট্রিক্টের পর ফুল স্টপটা উঠে যাবে, কমা বসবে এবং বাট বি হবে স্মল লেটার। নাম্বার 2 সেন্টেন্স এখানে একটু ভুল আছে। এখানে আসলে দেন কিন্তু ফ্যান বয়েজ এর কোনো মেম্বার না, খেয়াল করেছো কিনা? দেন কিন্তু ফ্যান বয়েজ মানে কনজাংশন না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এক্ষেত্রে যদি কনজাংশন না হয়ে থাকে, দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে যে একসাথে করে মার্জ করবা তুমি, সেক্ষেত্রে তো কনজাংশন ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না। তাহলে এটা সেন্টেন্সে একটু ভুল এন্ড আছে। হবে। এটা মূলত স্ট্রাকচারটা এরকম ছিল, এন্ড এন্ড দেন। মূলত এরকম ছিল। এটা আসলে বইয়ের টাইপিং এ ভুল আছে। তাহলে এন্ড দেন ডিসঅ্যাপিয়ার, তাহলে এখানকার উত্তরটা আসলে আগের মতোই হবে, যে সিঙ্ক এর পরে যে ফুল স্টপ আছে সেটা উঠে যে কমা বসবে এবং এ হবে স্মল লেটার। নাম্বার 3, স্যার ওয়াটারের পরে কমা ফুল হবে স্যার। স্টপটা উঠে যাবে, কমা বসবে এবং বি হবে স্মল লেটার। নাম্বার 4, এস এর পরে কমা হবে এ ছোট। আওয়ার্স এর পর ফুল স্টপটা উঠে যাবে, কমা বসবে এবং এন্ড হবে এ হবে স্মল লেটার। এনি কনফিউশন ফ্রম এনিওয়ান? কারোর পক্ষ থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, বুঝতে কোনো অসুবিধা?
টপিকের সলিউশন গুলো কিন্তু খুবই সহজ, খুবই সহজ। ওকে, যদি অসুবিধা না থাকে তাহলে আমরা এখানে এখন একটা কম্বাইন্ড এক্সারসাইজে যাব। কম্বাইন্ড এক্সারসাইজের মধ্যে সবগুলা এক্সারসাইজ রয়েছে, অর্থাৎ সবগুলা পয়েন্ট থেকে আমরা ফ্রাগমেন্টের মোট 4টা পয়েন্ট পেয়েছি। উই গট 4 টাইপস অফ ফ্রাগমেন্টস। নাম্বার 1, ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্রাগমেন্টস লাইক ইফ, দো, অলদো, ইভেন দো, and when these words stay at the beginning of a sentence there will be a comma between two clauses, and when these words stay at the next structure or next part there will be no comma within the sentence or within the clause. Number 2, ing and two fragments. Ing fragments will always receive comma when it will be corrected. It is whether it is at the end, at the beginning of a sentence or at the ending of a sentence, always it will receive the comma. But two fragments, at the beginning, when it is at the beginning it will receive comma, and when it is at the ending, two fragments, there will be no comma. And recently we have completed 2 options, added detail fragments and finally missing subject fragments. Now solve these options, number 1 to number 8. Please do it. এক থেকে 8 পর্যন্ত শেষ করো। সময় দিব মাত্র 2 মিনিট। না, প্রথমবার তো একটু বেশি দেই, 3 মিনিট। সবাই ট্রাই করো, আমি হয়তো একটা মিক্সড ওয়েতে ধরতে পারি যাতে সবার মোটামুটি বুঝতে অসুবিধা না হয়। প্রথমবার ঠান্ডা মাথায় একটু দেখে শুনে আনসার করো, সবগুলো একরকম করে আনসার করো না, যেটা যে প্যাটার্নে রয়েছে তাকে সেই প্যাটার্ন অনুযায়ী সলভ করো। স্যার যদি কারেক্ট থাকে তাহলে কি করব? মনে হচ্ছে কারেক্ট। এখানে কিন্তু কোনোটাই কারেক্ট নেই আসলে, সবগুলোতেই ভুল আছে, এটা প্রত্যেকটা কারেকশন করতে হবে। এখন যদি মনে হয় কারেক্ট তাহলে বুঝতে হবে যে তুমি হয়তো ধরতে পারো নাই, তো দেখা যাক তখন কি করা যায়। জি স্যার। ওকে।
বলো কি অবস্থা, উত্তর বলো। নাম্বার ওয়ান। স্যার এ প্যারেড এর পরে কমা হবে আর টি ছোট হাতের হবে। অ্যাপিডের পর কমা হবে, টি স্মল লেটার হবে। অন্য কেউ বলো, নাম্বার টু। ডিফারেন্ট কেউ আনসার করো, সবগুলো স্বাধীনের দায়িত্ব না আনসার করা। সিআর তো অন্য কাজে, সিআর তো আনসার করার কাজে না। সবাই ওর উপরে চাপাই দিলে কেমনে হবে? মানে কি ডিসাইডেড যে কেউ আর কথা বলবেই না? স্যার আপনার মনে হয় সবাই ভয় পায়। কি কারণে? আমি কি কাউরে মারছি? না স্যার বলতে পারি না। স্যার এগুলো একটু কম পাই তো স্যার, এই জন্য বা ধরো কম পারলো কেউ, ধরো কেউ ভুল করলো, আমি কি অপমান করছি কখনো? না স্যার। আমি তো জানি এটা কঠিন, এবং তোমরা না পারার জন্য যে আনসার করব না, মানে তুমি মানে তবে না, সবাইকে বলছি আর কি, যে স্যার ভুল বলতে স্যার আ- সাহসটা হয় না আমি তো চাই যে সবাই। ভুলটা বলো, আমি সেটাই তো চাই যে তুমি ভুলটাও করো, সমস্যা নেই, তোমরা ভুলটাও করো, যে ভুলটাকে আমি কারেকশন করে দিই। তুমি যদি একটা ভুল আনসার না বলো, কারেকশনটা কেমনে বুঝবা? আর একটা ভুল বলার পরে যদি তোমাকে কারেকশনটা করে দেওয়া হয়, সেটা তোমার অনেকদিন মনে থাকবে। এখন দুইটা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে যে একটু লেকচার দিয়ে ফেলতেছে বেশি এই বিষয়টা নিয়ে, যে একটা দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে ভুল বলতে অস্বস্তি লাগছে, সেটা এক জিনিস, বা আনসার করতে হয়তো সাহস পাচ্ছ না। আমার ক্ষেত্রে আমি প্রথম দিন থেকে বলছি যে কোনো অসুবিধা নেই, তুমি ভুল করবা, এটাই স্বাভাবিক, এবং আমি আমার সাধ্যমতো সঠিক করে দেবো, বিষয়টা কারেকশন করব, সেটা আমার পক্ষ থেকে স্বাভাবিক, এবং এটাই আমার কাজ। এখন আমি ম্যাক্সিমাম ক্লাসে দেখছি কেউ আনসার করছে না। হয় এটাই ঘটে, অথবা আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ইগনোরেন্স। ওকে, যে হয়তোবা কোর্সের ভ্যালু তোমাদের অনেকের কাছে নাই, যে আমরা আসলে ফিল করছি না এই কোর্সটা। যদি সেরকম কিছু হয়ে থাকে, তাহলে সেটা ডিফারেন্ট ইভ্যালুয়েশন, এটা তোমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারো। আর কারণ আমাকে অ্যাসাইন করা হয়েছে কোর্সের জন্য, কোর্সটা আমাকে ডান করতে হবে। এখন যদি কারো মনে হয়ে থাকে যে কোর্সটা আমাদের উপরে বার্ডেন হয়ে গেছে, যে আমরা কেন আসলে এই কোর্সটা করব, সেটা তোমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারো। আর আরেকটা জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে যে তোমরা আমার ব্যাপারে খুবই রিল্যাক্টেন্ট, যে মানে আমার সাথে আসলে কমফোর্ট ফিল করছে না, সেটাও হতে পারে। যদি সেরকম কিছু হয়, তাহলে সেটাও আমাকে বলো, আমি অন্য যার সাথে কমফোর্ট ফিল করো এরকম টিচার অ্যাসাইন করে দেবো, যেহেতু টিচার অ্যাসাইনিং এর কাজগুলো আমি করি। এরকম কোনো তো কিছু না। এরকম এটা নেগোসিয়েশনটা আমি করবো, কারণ একটা ক্লাসে দিনের পর দিন আমি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করে যে দুইজন কথা বলে, সেই দুইজনই সবসময় কথা বলে, বাকিরা থাকছে না ক্লাসে, তারা রেসপন্ড করছে না, তারা হয় ঘাপটি মেরে বসে আছে, অথবা তারা জুমে জয়েন করে চলে গেছে, জুমের সাথে নাই। আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি যে কোনো ফেক অ্যাটেন্ডেন্স কিন্তু এই ক্লাসে দেওয়া দরকার নেই, কারো অসুবিধা হলে অনেস্টলি বলছি আমি তার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, কিন্তু এই ক্লাসে আমার কোনো ফেক অ্যাটেন্ডেন্স দরকার নেই। বাট আমি এই জিনিসটা সবসময় দেখছি, তোমাদের ক্লাসটা অলওয়েজ প্যাসিভ। মানে আমি রিজনটা একটু জানতে চাই কেন। এই তিনটা রিজন বললাম, এই তিনটাই বাইরে যাওয়ার তো আসলে কোনো কারণ নেই। ওকে, তো তিনটা যে কোনো একটাতে হয়তো তোমাদের টিক চিহ্ন দিতে হবে। যদি আমার ব্যাপারে কোনো অসুবিধা থাকে, সেটা তোমরা আমাকে আমার সাথে শেয়ার করতে পারো নির্বিঘ্নে। আমি বা সিআরএ কে বলতে পারো, সিআরএম এর সাথে আমি আলাপ করে বিষয়টা রিসলভ করার চেষ্টা করবো। ডিপার্টমেন্ট চেয়ারপারসন আছেন সেখানে, আমার সেকশনের হেড আছেন, তাদের সাথে কথা বলে আমি বিষয়টা রিসলভ করার চেষ্টা করবো। কারণ তোমাদের ক্ষতি করে তো কোনো লাভ নেই। এখন তোমরা যদি আমার কারণে রিলাক্টেন্ট হও কোর্সের প্রতি, সেটা তো আসলে হ্যাঁ, আমার প্রবলেম থাকতে পারে। আমার আমার ক্লাস যে সবসময় ভালো লাগবে বা ভালো লাগানোর মতো, সেটা না। আসলে আমার ক্লাস তো ক্লাসের মতো করে যায় আর কি। আমি আসি আর অন্য টিচার আসে, তারাও তো পড়াবেন বিষয়টা। তো পড়ানোর স্টাইলটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, যদি না লাগে তাহলে বিষয়টা একটু কোনোভাবে আমাকে জানতে দাও, অ্যানোনিমাসলি আননোন কোনো একটা সোর্স থেকে আমাকে বলতে দাও। আমি আমাকে জানাও, আমি বিষয়টা রিজলভ করবো। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি তোমাদের মনে হয় যে না, স্যারের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমি অনেকবারই চেষ্টা করেছি তোমাদের কাছাকাছি আসতে, বাট তোমাদের পক্ষ থেকে আমি কখনোই রেসপন্স পাই না। এবং আমি এটাও বুঝতে পারি না যে তোমরা এত প্যাসিভ কেন। ওকে, সাধারণত সিএসসি স্টুডেন্ট এত প্যাসিভ হয় না। ওকে, তোমাদেরকে এটা আমি খুব বিষয়টা খেয়াল করছি যে তোমরা প্রচন্ড রকমের প্যাসিভ। তোমরা ক্লাস, আমার 36 জন প্রায় 40 জনের ক্লাসরুম,
আমি ক্লাসে পাই সবসময় 22 জন। যাই হোক, যারা নেই তারা তো আর আমার এই ভয়েসটা শুনতেছে না, তাদের কথা কি বলবো। আর যারা আছে তারা Possibly হচ্ছে কি স্যার আজকে একদিন ক্লাস নেওয়া যাবে? মানে হ্যাঁ, স্যার অনলাইনে থাকতে অনেকেই মানে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে আর কি। কিন্তু আনকমফোর্ট ফিল করার তো আমি কোনো রিজন পাচ্ছি না, মানে কেন আনকমফোর্ট ফিল হবে সেই এখন কারণটাই তো আমরা আমি যদি আসলে খুঁজে বের গ্রুপের করছি মধ্যে না। কথা বলি তখন অনেকেই স্যার কথাবার্তা বলতে চায় না, এরকম আর কি। মানে অফলাইনে হলে ব্যাপারটা একটু অন্যরকম হইতো। হ্যাঁ, যদি তাহলে আমি যদি এর অফলাইনে বিপরীতে, ক্লাস করতে পারতাম আমরা, ওইটা আমাদের জন্য দেখো একটু সুবিধা অনেক অনেক টিচার ক্লাসে আছেন যারা জাজ করেন যে রুমের মধ্যে কে কে আছে কে কে নাই, সবার সামনে তারা অপমানিত হয় বা হয়তো ইনসাল্টেড ফিল করে, যে আমার নাম ধরে, আমি কারোর নাম ধরে ডাকলাম, সে এখানে উপস্থিত নাই, তার নামে হয়তো দুইটা কথা বললাম, পরে তার ক্লাসমেট তাকে বললো যে কি তুমি তো ক্লাসে ছিলে না, স্যার তো তোমার ডাক দিল। এই যে একটা মেন্টাল প্রেশার, মানে আমি তো আর এই পলিসিটা তোমাদের সাথে অবলম্বন করি না, আমি প্রথম ক্লাসে এটা অ্যানাউন্স করছি যে আমার কিন্তু এটা মানে টেন্ডেন্সি না এটা করার। তো তার বিনিময়ে তো আমি তোমাদের কাছ থেকে কিছু রেসপন্স আশা করতে পারি, যে এই যে জিনিসটা হয়তোবা আমি যদি এখন এটা অ্যাপ্লাই করি তাহলে এটা হয়তো অনেক টিচার অনেক ক্ষেত্রে এটা করে থাকেন, যে তার ক্লাসকে প্রাণবন্ত রাখার জন্য তিনি হয়তো সবাইকে এনগেজ করেন। এনগেজ করার প্রসেসটা তোমাদেরকে, যে এনগেজ করার যে প্রসেসটা, এটা আসলে এই কোর্সের সাথে মানে ওভাবে একটা ল্যাব ওয়ার্ক থাকতো, আমি তোমাদেরকে একটা ল্যাব ওয়ার্ক করতে দিতাম, একটা প্রোগ্রামিং করতে দিতাম, সেটা আলাদা বিষয় ছিল। কিন্তু আমার এই ক্লাসে তো আসলে প্রোগ্রামিং করতে দেওয়ার মতো, তোমাদের একসাথে বসায় বসায় কোনো একটা কাজ করানোর মতো অবস্থা তো নাই, তার উপরে হচ্ছে অনলাইন ক্লাস। তো এখানে আমি দু চারটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমরা কেউ সলভ করো না। লিসেনিং এর ডেমো নিয়েছিলাম সেদিন, আমার মনে আছে যে ক্লাসে যা উপস্থিত তার মধ্যে মাত্র 4 ভাগের মাত্র 2 ভাগ মানুষ সেখানে আনসার সাবমিট করছে। বাট এই রিলাক্টেন্সে কেন, মানে এটা আমার কাছে আসলে একটু অস্বাভাবিক। তোমরা সিআর এর সাথে শেয়ার করো কেন, কোনো ব্যক্তিগতভাবে করার দরকার নেই। আমি একদমই ব্যক্তিগত আক্রোশ পছন্দ করি না, আমি কখনো কাউকে ব্যক্তিগতভাবে কোনো কারণে সাফার করাই নাই, ইনফ্যাক্ট আমি কখনো ফেস করি নাই এরকম পরিস্থিতি। বাট যদি তোমাদের কোনো বিষয়ে কোনো অসুবিধা মনে হয় তাহলে প্লিজ তোমরা এটা সিআর এর সাথে কথা বলো, আমি স্বাধীনের সাথে কথা বলে বিষয়টা রিজলভ করবো, যে কি নিয়ে সমস্যা হচ্ছে, তোমরা আসলে কোথায় প্রবলেমটা ফেস করছো, এই জিনিসটা একটু আমাকে জানতে দিতে হবে। ওকে, ওকে, আমি কন্টিনিউ করছি, তোমাদের আনসার বলতে হবে না, আমি আনসার দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। 1 নম্বর পয়েন্টে এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাপিয়ার্ড এর পরে ফুল স্টপ বসবে এবং টি হবে স্মল লেটার, কারণ এটা ছিল একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট এবং এখানকার ডিপেন্ডেন্ট ওয়ার্ড হচ্ছে বিফোর। সেকেন্ড অন, নাম্বার 2 যেটা বলছে আনটিল অ্যান আমেরিকান reaches the age of 18 he or she cannot vote in presidential election. যতক্ষণ পর্যন্ত না একজন আমেরিকান তার 18 বছর বয়স পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে সে প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা তাদের যে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেখানে সে ভোট দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে আনটিল হচ্ছে এখানকার একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, যেহেতু আনটিল একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড যেটা শুরুতে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটার সমাধান হবে যে 18 এর পর ফুল স্টপটি উঠে এটা রিপ্লেসড হবে একটা কমার মাধ্যমে এবং এইচ হবে স্মল লেটার। ওকে, এর আগের যেটা ছিল সেটাও ঠিক তাই, অ্যাপিয়ার্ড এর পর ফুল স্টপটি উঠে কমা বসবে এবং টি হবে স্মল লেটার। এবং আমরা যেহেতু বলেছিলাম যে যদি ডিপেন্ডেন্ট ওয়ার্ড বসে এবং ডিপেন্ডেন্ট ওয়ার্ড যদি কোনো একটা বাক্যের শুরুতে ব্যবহার করা হয় তাহলে দুইটি ক্লজের মাঝে কমা বসবে, সুতরাং খুব পারফেক্টলি এখানে যে দুইটি ক্লজ রয়েছে তাদের মাঝের যে অংশটুকু সেখানে কমা ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, to let the students get home before the storm the school dismissed classes early. যেহেতু শুরুতে টু ফ্র্যাগমেন্ট ব্যবহার করা হয়েছে, আমরা বলেছিলাম টু ফ্র্যাগমেন্ট যদি বাক্যের স্টার্টিং এ থাকে তাহলে কমা বসবে, সো এটার সলিউশন হবে স্টর্মের পর ফুল স্টপটা উঠে যাবে, কমা বসবে এবং সেক্ষেত্রে টি হবে স্মল লেটার। নাম্বার 4 সেম, এখানে শর্ট এর পর ফুল স্টপটি উঠে যাবে, কমা বসবে এবং সেক্ষেত্রে আই কিন্তু স্মল লেটার হবে না। এখানে অন্য কোনো শব্দ থাকলে, প্রপার নাউন বাদে কোনো বিশেষ নাম বাদে যদি অন্য কোনো শব্দ থাকতো সেক্ষেত্রে পসিবল ছিল, বাট আই স্মল লেটার হবে না কারণ এটা ফার্স্ট পার্সন আই, এটা সবসময় আনচেঞ্জড থাকবে, একই রকম থাকবে। নাম্বার 5, সাবজেক্ট মিসিং। every surface in the apartment was cluttered including the top of the stove. এখানে ইনক্লুডিং শব্দটা হচ্ছে একটা অ্যাডেড ডিটেইল, আর এখানে এই যে অংশটুকু যাকে একটা বাক্যের মতো করে উপস্থাপন করা হয়েছে এটা একটা অ্যাডেড ডিটেইল ফ্র্যাগমেন্ট, যেহেতু এখানে অ্যাডেড ডিটেইলের উপস্থিতি রয়েছে, মানে তাকে উপস্থাপন করা হয়েছে একটা বাক্যের মতো করে, কিন্তু আসলে সেটা কিন্তু বাক্য নয়, না আছে কোনো সাবজেক্ট ভার্ব, না আছে কোনো লজিক্যাল মিনিং, কিন্তু দেখতে একটা বাক্যের মতো, সুতরাং এটা একটা ফ্র্যাগমেন্ট। আর এই অ্যাডেড ডিটেইল ফ্র্যাগমেন্টকে একটু আগে আমরা দেখেছি, তার সমাধান করার উপায় হচ্ছে আগের যে সেন্টেন্সের শেষে ফুল স্টপ রয়েছে সেটা উঠে যাবে, কমা বসবে এবং ইনক্লুডিং এর আই হবে স্মল লেটার। থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 6 সেম, স্পেশালি রয়েছে, কোনটা একটু বন্ধ করে দেবো।
নাম্বার 6, স্পেশালি এখানে রিড এর পরে ফুল স্টপ রয়েছে, সেই ফুল স্টপটা উঠে যাবে, কমা বসবে এবং স্পেশালি ই হবে স্মল লেটার। Number 7. Near the end of the race, the runner felt a cramp developing in her leg, but gritted her teeth. Number 7 এখানে দেখতে পাচ্ছি gritted her teeth, এই ভার্ব রয়েছে কিন্তু তার কোনো সাবজেক্ট নেই, তাহলে মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট হলো। এবং সেক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে লেগ এর পর ফুল স্টপটা উঠে কমা বসবে, যেহেতু বাট রয়েছে অবশ্যই কমা বসবে, এবং বি হবে স্মল লেটার। নাম্বার 8, সেম সলিউশন, এখানে স্টার্টেড এর পর ফুল স্টপটি উঠে যাবে, কমা বসবে এবং এন্ড এর এ হবে স্মল লেটার। সাবজেক্ট মিসিং স্যার। সাবজেক্ট মিসিং, সাবজেক্ট ফ্রাগমেন্ট, এখানে সাবজেক্ট মিসিং আছে। স্যার আমাদের আনসার গুলো তো এইভাবেই দিতে হবে, শুধুমাত্র একদম এক্স্যাক্টলি এইভাবে আনসার করতে হবে, কিন্তু কোশ্চেন এত স্ট্রেট ফরওয়ার্ড থাকবে না। তোমাকে 4টা অপশন দেওয়া হবে, 4টা অপশনের মধ্যে ফ্রাগমেন্ট 4টা অপশনের মধ্যে বলা হবে যে কোনটা মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট, সেটা তুমি আইডেন্টিফাই করো। তোমাকে বের করতে হবে কোনটা মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট। এখন দেখা গেল এমন একটা সেন্টেন্স যেটা এভাবে উপস্থাপন করা হয়েছে, এখানে কি মিসিং সাবজেক্ট ফ্রাগমেন্ট এখন আর আছে কারেকশন করার পর? সরি সরি, আমি একটা অপশন তোমাকে দিলাম যে এর নিচে 4টে অপশনের মধ্যে থেকে অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট বের করো, কোনটা অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট। এখন তোমাকে এই 4টা অপশনের মধ্যে এই অপশনটাও দেওয়া হলো, তুমি ইনক্লুডিং দেখে এটার উপর ঝাঁপিয়ে পড়লো যে ইনক্লুডিং তো একটা অ্যাডেড ডিটেল ওয়ার্ড, তাহলে এটা তো অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট। এটা কি এখন ফ্রাগমেন্টের অবস্থায় আছে? না স্যার। এটা কিন্তু এখন ফ্রাগমেন্ট, এটা কিন্তু এখন কারেক্টেড। তাহলে ফ্রাগমেন্ট মানে কিন্তু যেটা ফল্টি সেন্টেন্স, যেটা প্রবলেমেটিক সেন্টেন্স, কিন্তু এই অপশনটাকে যদি এভাবে দেওয়া হয়, এখানে ফুল স্টপ দেওয়া হলো এবং ইনক্লুডিং এর আই দেওয়া হলো ক্যাপিটালাইজড, এখন কিন্তু এটাও সঠিক উত্তর হবে। আমি বোঝাতে পেরেছি কিনা, মানে কোশ্চেনের ধরনটা? স্যার আবার একটু বলবেন? স্যার আরেকটা প্রশ্ন ছিল, যদি এটা একটু শেষ করি। থাকে হ্যাঁ কিন্তু স্যার বলো। আই ছোট হাতে থাকে, হ্যাঁ। তাইলে কি করব? ওটা তো মিস্টেক, ওটা কখনো তোমাকে অপশনে দেওয়া হবে না, মানে অর্ধেক অর্ধেক ভুল ঠিক করে দেওয়া হবে না কখনো। ওটা হচ্ছে যিনি কোশ্চেন করেছেন তার কোশ্চেনে মিস্টেক। জি স্যার। ওকে, এটা কখনো অপশনে যাবে না। দেখো, তোমাকে হয়তো এই কোশ্চেনে অপশন দেওয়া হলো, 5 নাম্বার পয়েন্ট আমি বলছি যে ধরো এখানে আরো 3টা অপশন দেওয়া হলো, যে নিচের এই 4টে অপশন থেকে বের করো যে হুইচ অপশন হ্যাজ অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট, দিয়ে তোমাকে এই অপশনটি দেওয়া হলো 5 নাম্বার, তার মধ্যে এই অপশনটি রয়েছে। এখন এটা কি আসলে অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট না? এখন যেটা আমরা দেখেছি ইনক্লুডিং দ্য টপ অফ দ্য স্টপ, এটা কিন্তু অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট, তখন এটা ঠিক আছে, তুমি এটাকে সিলেক্ট করবা। এখন তোমাকে ওই সেম কোশ্চেনে দেখা গেল এই অপশনটাই দেওয়া হয়েছে কিন্তু একটু মডিফাইড ওয়েতে, কমা দেওয়া হয়েছে এবং ইনক্লুডিং, তুমি দেখলে হ্যাঁ আমি তো এরকম ইনক্লুডিং দেখেছিলাম, এটা অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট, তো দিয়ে এটা ইনক্লুডিং দেখে তুমি এটার উপর ঝাঁপিয়ে পড়লে, তুমি এটাই সঠিক উত্তর সিলেক্ট করে দিলে, কিন্তু এটা কি এখন ফ্রাগমেন্ট আছে কারেকশন করার পর? না এখন কিন্তু এটা ফ্রাগমেন্ট অবস্থায় নেই, তাহলে তোমাকে কিন্তু এই অপশনটা সিলেক্ট করা যাবে না। এখন তোমাকে অল্টারনেটিভ কোনটা দেখতে হবে নিশ্চয়, তাহলে এই বাকি 3টার মধ্যে কোথাও না কোথাও এই ভুল অপশনটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন এটা একটা এক ধরনের কোশ্চেন থাকতে পারে, আর এক ধরনের কোশ্চেন থাকতে পারে যে নিচের কোনটি ফ্রাগমেন্ট আছে কোনটাতে ফ্রাগমেন্ট নাই, এটা তুমি দেখলে বুঝতে পারবা কোশ্চেনগুলো অপশনগুলো, যদি তোমার টপিক ভালো করে পড়া থাকে, এই ডিসকাশন গুলো যদি ভালো করে জানা থাকে, অবশ্যই তুমি সেটা সঠিক আনসার দিতে পারবা। আমি খুব কুইকলি টেস্ট 2 এর আনসার গুলো দিয়ে যাই, এখানে তোমাদের সলভ করতে হবে না। 1 নাম্বার পয়েন্ট বলছে আফটার লাস্ট উইকস হিট এন্ড হিউমিডিটি টুডেস কোল্ড এন্ড রেইনি ওয়েদার ইজ অ্যাকচুয়ালি আ রিলিফ। আফটার লাস্ট উইকস হিট এন্ড হিউমিডিটি, এখানে আফটার হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, ডিপেন্ডেন্ট। আর যেহেতু ডিপেন্ডেন্ট ওয়ার্ড শুরুতে রয়েছে তাহলে 2টা ক্লজের মাঝে সমাধান হবে যে কমা বসবে ফুল স্টপ উঠে এবং টি হবে স্মল লেটার। নাম্বার 2, often barking all night the neighbor's dog has become a serious nuisance। তাহলে বার্কিং অল নাইট এটা একটা আইএনজি ফ্রাগমেন্ট, যেহেতু আইএনজি ফ্রাগমেন্ট আমরা জানি বাক্যের স্টার্টিং এ থাকুক আর এন্ডিং এ থাকুক সব সময় সে কমা রিসিভ করবে, তাহলে নাইটের পর ফুল স্টপটা উঠে কমা বসবে এবং টি হবে স্মল লেটার। নাম্বার 3, the restaurant specializes in Mexican food including burritos, tacos and refried। অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট। তাহলে এটা কিন্তু অ্যাডেড ডিটেল ফ্রাগমেন্ট, এবং সেক্ষেত্রে আমরা সলভ করব কিভাবে? ফুডের পর ফুল স্টপ উঠবে, কমা বসবে, ইনক্লুডিং এ আই হবে স্মল লেটার। নাম্বার 4, the moon rose full and silvery and Subject cast missing. its magical relief। তাহলে এখানে সাবজেক্ট মিসিং, সেক্ষেত্রে আমরা কিভাবে 2টা পার্টকে অ্যাডজাস্ট করে দেব? সিলভারি পরে ফুল স্টপটা উঠে যাবে, কমা বসবে আর এ হবে স্মল লেটার। নাম্বার 5,
Hundreds of people called the radio station hoping to win the concert tickets. আইএনজি ফ্র্যাগমেন্ট, আইএনজি ফ্র্যাগমেন্ট দ্বিতীয় অংশে বসেছে। আমরা জানি আইএনজি শুরুতে থাকুক আর শেষে থাকুক সবসময় সে কমা রিসিভ করবে। স্টেশনের পরে যে ফুল স্টপ রয়েছে সেটা আইএনজি থাকলে আইএনজি ফ্র্যাগমেন্ট, আইএনজি থাকলে আইএনজি ফ্র্যাগমেন্ট, যদি শুরুতে থাকে তাহলে তাহলে স্টেশনের পরে তাইলে হতো। হ্যাঁ স্যার যদি মধ্যে কোথাও থাকে সাবজেক্টের না, মানে মধ্যে তো বিষয়টা ডিফারেন্ট স্ট্রাকচার, এরকম মানে ডিফারেন্ট একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে তোমাকে যেখানে শুরুতে আইএনজি রয়েছে, তাহলে বুঝতে হবে এটা আইএনজি ফ্র্যাগমেন্ট। ওকে, স্টেশনের পরে এখানে ফুল স্টপ হবে, উঠে যায় কমা বসবে এবং হোপিং এর এইচ হবে স্মল লেটার। নাম্বার 6 আনলেস, দেখো এখানকার এটা একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, এটা কিন্তু সেকেন্ড পার্টে বসেছে। অল দ্য ফুড ইন দ্য রেফ্রিজারেটর উইল সার্টেনলি স্পয়েল আনলেস দ্য পাওয়ার কামস ব্যাক অন সুন। ফ্রিজের কারেন্ট না আসা পর্যন্ত কিন্তু সমস্ত খাবার নষ্ট হয়ে যাবে যদি কারেন্ট না আসে। তাহলে আনলেস এটা হচ্ছে সেকেন্ড পার্টে বসেছে। এখন এটা সমাধান কি হবে? আগের মুগুলোর মতো করলে কিন্তু হবে না, এটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড আনলেস, যেটা বাক্যের দ্বিতীয় ক্লজে বসেছে বা দ্বিতীয় পার্টে বসেছে। সুতরাং এটা সমাধান করতে গেলে শুধুমাত্র ফুল স্টপ উঠবে, নো কমা প্লিজ, এবং আনলেস এর ইউ হবে স্মল লেটার। দ্যাটস দ্য সলিউশন। নাম্বার 7, নাম্বার 6 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাম্বার 6 নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা বলো। স্যার ডিপেন্ডেন্ট ওয়ার্ড যদি কোনো মানে পিছনের দিকে থাকে তাইলে আর কমা মানে কমা লাগে না। কোনটা? স্যার ওই যে নাম্বার 6, হ্যাঁ, যদি পিছনে থাকে তাহলে কমা লাগবে না, যদি পিছনে থাকে তাহলে কমা লাগবে না। যেমন ধরো ইফ ইউ কাম, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেই, ইফ ইউ কাম আই উইল গো। এখানে ইফ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে দুইটা ক্লজের মাঝে কমা বসবে, কিন্তু যদি তুমি ইফ দ্বিতীয় অংশে দাও, এখন কিন্তু কমা বসবে না, কারণ এখন ইফ বাক্যের সেকেন্ড পার্টে বসেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কমা বসবে না। ক্লিয়ার? জি স্যার। নাম্বার 7, ইফ ইউ সি আ পেনি লাইং অন দ্য সাইডওয়াক ডু ইউ লিভ ইট দেয়ার অর পিক ইট আপ। একটা মুদ্রা যদি তুমি দেখো ফুটপাতে পড়ে আছে, সাইডওয়াক মানে ফুটপাতে পড়ে আছে, তাহলে তুমি কি সেটা এখানে রেখে দেবে নাকি এটা তুমি তুলে নিয়ে যাবে? যা কোশ্চেন করছে প্রথম পার্ট ইফ, এটা ঠিক আছে, ইফ বাক্যের শুরুতে রয়েছে, তাহলে যদি যেহেতু শুরুতে একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড রয়েছে, দুইটা ক্লজের মাঝে কমা বসবে। তো অনেকের মাথায় আবার এটা কোশ্চেন চলে আসে বা কনফিউশন চলে আসে, এটা তো স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বিতীয় পার্ট, হোক না সমস্যা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অ্যাজার্টিভ সেন্টেন্স সেটা আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে মার্জ করতে হবে, করে একটা সেন্টেন্স করে দেবো। সে যে ইন্টারোগেটিভ তাকে আমি ইন্টারোগেটিভ ফরম্যাটে রাখবো, কিন্তু আমি মার্জ করার সময় কি করবো, সাইড ওয়াকের পর ফুল স্টপ তুলে সেখানে একটা কমা বসবো, আর ডি যেটা ক্যাপিটালাইজড রয়েছে সেটাকে আমি স্মল লেটার করে দেবো। And number 8, the luscious looking cake was covered with a cherry glaze and decorated with sugar swans. তাহলে decorated, then এখানে কি হবে, and এর কমা ফুল স্টপ উঠে যাবে, কমা বসবে, and হবে স্মল লেটার। ইটস দ্য সলিউশন। এখানে দুইটা ভার্ব, ডেকোরেটেড আর একটা হচ্ছে ওয়াজ, এই দুইটা ভার্বের জন্য একটা সিঙ্গেল সাবজেক্ট, দ্য লাশাস লুকিং কেক। কেকটা কভার করা হয়েছিল চেরি গ্লেজ দিয়ে এবং কেকটাকে ডেকোরেট করা হয়েছিল সুগার সোয়ান দিয়ে। ওকে, এনি কোশ্চেন ফর ফ্র্যাগমেন্টস? দ্য টপিক ইজ এন্ডেড হিয়ার। স্যার সোয়ান্স মানে কি? সুগার সোয়ান্স? সুগার সোয়ান্স হচ্ছে সোয়ান্স মানে তো মূলত হাঁস, রাজহাঁস, মানে ওটাকে উপরে যে ক্রিমটা দেওয়া হয়েছিল বা ক্রিমে এটা মানে একটু হাঁসের স্টাইলে দেওয়া হয়েছে, এরকম কিছু হতে পারে। ধরো আমি একটু সার্চ দিয়ে দেখি, তো কনফার্ম করে যে অন্য কিছু বোঝাইছে কিনা। প্লিজ একটু ওয়েট করো। না ঠিকই আছে, ওটাই বলা হচ্ছে আর কি, যে হাঁসের রাজহাঁসের আকৃতি দিয়ে উপরে একটা ক্রিমের প্রলেপ দিবে। থাকে না বিভিন্ন সময় কেকের বিভিন্ন রকম ডিজাইন করে না, বার্থডে কেক বা অন্যগুলোতে, জি স্যার। সেটার কথা বলছে। ওকে, so any more question for fragments? যদি কারো কোশ্চেন না থাকে আমি তাহলে এই টপিকটা এখানে শেষ করছি। আমাদের একটা ক্লাস টেস্ট থাকবে, একটু দেরি হবে ক্লাস টেস্টটা নিতে, সেটা সম্ভবত 21 তারিখ চলে যাবে আর কি ক্লাস টেস্ট। নেক্সট উইকে আমার একটু ব্যক্তিগত প্রবলেম আছে,
তোমরা কি আমাকে একটা ক্লাসের রিশিডিউল করতে পারবা? একটা স্যার ক্লাস কখন? দেখতে হবে স্যার। টাইমটা এখনই একটু না বলি। আপনি 16 তারিখ তো এমনিতে বন্ধ, 16 ডিসেম্বরে বন্ধ থাকছে। 14 তারিখ আসলে আমার বাবার হচ্ছে রিটায়ারমেন্ট, তো ওই দিন একটু আমাকে একটু তার কাছাকাছি থাকতে হবে বাড়িতে। তো হচ্ছে আমি ওই ক্লাসের টাইমটা একটু পরে তোমাদেরকে জানিয়ে দিই। বৃহস্পতিবার, সরি, বুধ, শুক্র, শনি, রবি দেখেই জানাবো আর কি ডেটটা। জি স্যার, আমার একটু জানাই দেন স্যার। আমি এমনিতে যদি অন্য কোনো শিডিউল না থাকে তাহলে স্যার আমি আপনার কনফার্ম হ্যাঁ, করে দেব। শনি, রবি দেখে জানাবো, সমস্যা নেই। আর তোমাদের মিডের সবার অ্যাসাইনমেন্ট তো দেওয়া শেষ মনে হয় না? জি স্যার, সবার দেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, আমি রেজাল্টটা একটু ফাস্ট দ্রুত দিয়ে দেবো নেক্সট, মানে 13 তারিখের আগে হোপফুলি আমি দিয়ে দেবো আর কি। রেজাল্টটা 13-14-র মধ্যে দিয়ে দেবো, সমস্যা নেই। খাতাগুলো দেখে দ্রুত দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমি আমি তাহলে 21 তারিখে একটা ক্লাস টেস্ট রাখছি এই টপিকের উপর, ফ্রাগমেন্টস টপিকের উপরে, সেকেন্ড ক্লাস টেস্ট। আচ্ছা, আমাদের ইয়ে কবে ছিল প্রেজেন্টেশন? 26 তারিখ মেবি। 26 তারিখ হবে স্যার। 26 তারিখ ডেট তো অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে এটা নিয়ে কথা বলবো, আমি একটু দেখি মিলাই নো ডেটের সাথে। থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা এই পর্যন্ত থামছি, আমাদের টপিক আজ মাত্র 2টা টপিক বাকি আছে। হ্যাঁ, 2টা টপিক শেষ করতে পারলে আমাদের মোটামুটি কোর্স কমপ্লিট হবে। আমরা নেক্সট টপিক যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে মিসপ্লেসড এন্ড ড্যাংলিং মডিফায়ার। স্যার ড্যাংলিং মডিফায়ার্স কি পড়ছিলাম আগে? ড্যাংলিং মডিফায়ার আগে পড়ো না, আগে পড়েছিলে না স্যার, প্যারালেল আগে মনে হয় স্ট্রাকচার। একদিন কথা বলছিলেন এটা নিয়ে। একটু টপিক দেখাইছি কিন্তু পড়ানো হয় নাই। ওকে, মিস বেলাল, মোহাম্মদ বেলাল, আই থিঙ্ক প্রেজেন্ট। ইয়েস স্যার, স্যার আসি। মান্নান খান অ্যাবসেন্ট। শরীফুল শোনা আলম, গেছে আমারটা? হ্যাঁ বেলাল পেয়েছি তোমারটা। শরীফুল আলম, শরীফুল অ্যাবসেন্ট। জুবাইদ পাঠান, প্রেজেন্ট স্যার। ওকে। ইয়াসিন হোসেন, শেখ শাহরিয়ার রুমি, স্যার রুমি বলছিল আপনার জানাই তো, ভার্সিটি থেকে বাসায় যাচ্ছে তো বৃষ্টির ঠিক কারণে আছে, ঢুকতে ওকে পারেনি। ওকে। মানস মজুমদার, মুস্তাক শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। ওকে। আরিফ আঞ্জুম, আসাদ, আশরাফ উদ্দিন। যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা চাইলে লিভ নিতে পারো, নো প্রবলেম। রাকিব আল হাসান। আচ্ছা, আমি প্রেজেন্ট স্যার। রেকর্ডিংটা একটু অফ করে দিই।